আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। এখানে সকালের নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে চাল ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। চাল ডাল দেখে হয়তো বুঝতেই পারছেন যে সকালের নাস্তায় কি তৈরি করা হবে। তো খিচুড়ি রান্না করব। এখানে নিয়েছি পোলার চাল, সেই সাথে নিয়েছি মুগ ডাল এবং মসুরের ডাল। তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। যেসব প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যারা আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে চাল ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাল ডাল থেকে পানিটা ঝরে যাওয়ার জন্য এখানে একটা ছাঁকুনিতে চাল ডালগুলো ঢেলে নিয়েছি। এরই মাঝে খিচুড়ি রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি। আজ খিচুড়ি রান্নাতে গরম পানি ব্যবহার করব, এই জন্য এখানে গরম পানি করে নিচ্ছি। এখানে যে পরিমাণে চাল ডাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে পানিটা নিয়েছি। পানিটা এখন ফুটাতে দিয়ে দিব। অন্য চুলায় চালটা ভেজে নিব। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করছি, আজ আর প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব না, একেবারে পাতিলে রান্না করছি। খিচুড়ি আমার বেশ পছন্দ। এই গরমে তাও খিচুড়ি রান্না করছি। অনেক দিন হলো খিচুড়ি রান্না করি না, সেই রোজার সময় রান্না করা হয়েছিল। তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চুলায় কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সেই সাথে চালটা তো আগে ধুয়ে রেখেছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো খিচুড়ি যখন রান্না করি তখন রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করার চেষ্টা করি। তো সবসময় এটা দেই। মাঝে মাঝে দেখা যায় কি কাটা মশলা দিয়ে রান্না করি, বাটা মশলা ব্যবহার করি না। তো আজ বাটা মশলাটা ব্যবহার করব। এখানে কিছু কাঁচা মরিচ কুচি করে দিচ্ছি। সেই সাথে এই যে পাশের চুলায় যে পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম, পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এদিকে এই যে এখানে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। এরপর এখানে বাটা মশলা দিয়েছি, রসুন বাটা, জিরা বাটা এবং আদা বাটা। এখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। সেই সাথে দিব শুকনা মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। এখানে অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। এপ্রিল মাস চলছে, এই মাসটা যেরকম আমাকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়ে গিয়েছে। তো দুঃখ সুখ দুইটাই মিলিয়ে জীবন, সেভাবে আমার জীবনেও এই মাসটাতে সুখ দুঃখ দুইটাই রয়েছে। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর এখানে ফুটান্ত গরম পানি দিয়ে তারপর খিচুড়িটা রান্না করে নিব। তো আজ কিন্তু খুব স্পেশাল একটা দিন, 20শে এপ্রিল আলিফের বাবার জন্মদিন। তিনি নেই বাসায়, হয়তো তিনি বাসায় থাকলে তার জন্য তার পছন্দের রান্নাগুলো করা হতো। বিয়ের পর এই প্রথম জন্মদিন তার, যে সে আমাদের সাথে নেই। যেহেতু এই দিনটার জন্য তাকে আমি পেয়েছি, এই জন্য কিন্তু আমার কাছে দিনটা খুব স্পেশাল। প্রতিটা জন্মদিন যখন চলে যায় তখন জীবন থেকে একটা বছরও চলে যায়। মহান আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ তার দীর্ঘায়ু দান করুন। আমি পৃথিবীর প্রতিটা স্ত্রী হয়তো আল্লাহ পাকের কাছে তার প্রিয়তম স্বামীর জন্য এটুকুই চাই। কথা বলছিলাম আর এদিকে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। তা আমি খিচুড়িটা একটু ভালো করে নেড়ে দিয়েছি, সেই সাথে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি। তো এখানে ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছে জারে, এখন জারটা রিফিল করে নিব। তা আমি সবসময় এই লিকুইডটা ব্যবহার করি। তাছাড়া দেখা যায় কি যে কড়াই, তারপর যে সিলভারের পাতিলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য যে তিব্বত 570 সাবান রয়েছে সেটাও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। তবে এই যে ভীম লিকুইড এটাই ব্যবহার করা হয় বেশি। সবসময় তো এটাই ব্যবহার করা হয় প্লেট, তারপর বাটি এগুলো পরিষ্কার করার জন্য। এখানে আমি জারটা রিফিল করে নিয়েছি। একটা সময় ভীম লিকুইডের বোতল ব্যবহার করা হতো, এখন আর সেটা আনা হয় না, কারণ যেহেতু এখন আলাদা করে ভীম লিকুইডের জার রয়েছে, এই জন্য ভীম যে প্যাকেটটা রয়েছে সেটাই আনা হয়। এখানে যেই ভীম লিকুইডের জার, সেই সাথে হ্যান্ড ওয়াশের জার, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি যেখানে এই দুইটা জার রাখা হয়। তাছাড়া আজকে কিচেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিব। খিচুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখনও নাস্তা করা হয়নি। এই কাজগুলো করে তারপর নাস্তা করে নিব। আমরা মেয়েরা এমনই, কোনো একটা কাজে হাত দিলে সেই কাজটা শেষ করে তারপর নাস্তা করি, সেটা যতই দেরি হোক না কেন। তাছাড়া হয় কি খুব সকালে তারপর নাস্তাটা করতে ইচ্ছা করে না, আমার একটু দেরি করে নাস্তা করতে ভালো লাগে।
তাছাড়া ছেলেটাও আমার সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে চায় না। এই তো এই সব কিছু মিলিয়ে সকালে নাস্তা করতে করতে 10টা-11টা বেজে যায়। এখানে ডিম পোচ করে নিচ্ছি। আমার প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই এখন। সোনিয়ার ডেইলি লাইফ আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন, প্রিয় মিম বোন, আমার অনেক বেশি দোয়া তোমার জন্য, আর অনেক বেশি শুভকামনা রইল যে তুমি আবার নিয়মিত হবে ইউটিউবে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আপু অনেক বড় একটা কমেন্ট লিখেছেন, যেটা পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় কমেন্ট করা যেতে পারে? তো আমি যদি কমেন্টটা পড়তে যাই তাহলে ভিডিওর অর্ধেকটাই শেষ হয়ে যাবে। তো আমার প্রিয় আপুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক দোয়া রইল। এদিকে ডিম ভাজি করে নিয়েছি, সেই সাথে খিচুড়ি তুলে নিচ্ছি। তো আজ মাটির পাতিলে খিচুড়িটা নিচ্ছি, তো ভাবলাম যে আজ মাটির পাতিলে পরিবেশন করি খাবারগুলো। তো ডিম ভাজি করে নিয়েছি, সেই সাথে খিচুড়ি নিয়ে নিয়েছি। গত দিনের মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। এখন মা ছেলে দুজনে মিলে সকালের নাস্তা করে নিব। খিচুড়ি তো আমার বরাবরই খুব পছন্দের খাবারের তালিকায় পড়ে। দেখা যাবে কি যে ভালো না হলেও যেহেতু খিচুড়ি খুব বেশি পছন্দের খাবার, ভালো বলে ফেলবো। তবে মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। নাস্তা শেষ করে কিচেনে চলে এসেছি। তো এই যে কিচেন যে র্যাকটা রয়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সব কিছু বের করে নিয়েছিলাম, তারপর জায়গাটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি 2টা তাক ভালো করে গুছিয়ে নিচ্ছি। উপরের জায়গাটাতে রেগুলার যেগুলো ব্যবহার করি, বাটি, প্লেট, গিলাস, এগুলো রাখি। তো পরিষ্কার করে পানি ঝরিয়ে ওখানে রেখে দেই। আর এই যে নিচের জায়গাটাতে মাটির জিনিস রাখি, সেই সাথে এই তো ছোট ছোট বাটি, পাতিল, তারপর বক্স। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারারুট, আমি চাদরে দিয়ে থাকি। তো একটা আপু বলেছিলেন যে অ্যারারুটটা কিরকম, তাই তো দেখিয়ে দিলাম। এখানে আরও কিছু জিনিস রাখি, সেটা হচ্ছে রুটি বেলার ফিরি, সেই সাথে যে রুটি সংরক্ষণ করি আমি ডিপ ফ্রিজে সেই বক্স। এখানে ছোট্ট যে লোহার কড়াইটা রয়েছে, এই কড়াইটা ব্যবহার করা হয় না, এটা সিজনিং করতে হবে। ব্যবহার না করলে যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু মরিচিকা পড়ে গিয়েছে, এভাবে আছে, দেখি ব্যবহার করব। তবে কড়াইটা আমার খুব পছন্দের। রান্নার কাজে যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলোই মগের ভিতরে রেখে দিয়েছি। এই তো এখানে খুব সুন্দরভাবে আমি র্যাকটা গুছিয়ে নিয়েছি। যেহেতু কিচেন র্যাক, তো যেগুলো রান্নার কাজে সবসময় ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু রাখা হয়। এখানে রান্নাঘরের যে বক্সগুলো রয়েছে, যেরকম লবণ পট, সেই সাথে মশলার পট, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু রেগুলারই পরিষ্কার করা হয়, তবে আজ একটু ভালো করে পরিষ্কার করছি। দেখা যায় কি যখন মশলার জারের মশলাগুলো একেবারে শেষ হয়ে যায় তখন কিন্তু খুব ভালো করে একদম পানি দিয়ে ওয়াশ করা হয়। চুলার সাইডে এই জিনিসগুলো থাকার কারণে কিন্তু জিনিসগুলো খুব সহজেই তেল চিটচিটে হয়ে যায়। তো এই জন্য আমি ভিম লিকুইড দিয়ে আমি জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে এই যে একটা নরম কাপড় দিয়ে মুছে নিয়েছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আবার গুছিয়ে নিচ্ছি। তেলের জারটা দেখতে খুব সুন্দর, আমার প্রিয় আপুরা খুব পছন্দ করেন, আমারও কিন্তু খুব ভালো লাগে। তবে এটা ব্যবহার করে আমি মোটেও খুশি নই। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে হবে না, ব্যবহার উপযোগীও হতে হবে। তো এদিকে এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে ভিম লিকুইড আর তারের মাজনি দিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজ কিন্তু কিচেনের অনেকগুলো কাজ করেছি, মানে গোছগাছের কাজ। তারের মাজনি দিয়ে খুব ভালো করে চুলাটা ঘষে নিয়েছি। এরপর কাপড় ভিজিয়ে কয়েকবার করে চুলাটা মুছে ফেলেছি। চুলার উপরে থাকা ট্রে এবং যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তারের মাজনি এবং ভিম লিকুইড দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে আবার চুলায় রেখে দিব। তো জায়গার জিনিস জায়গায় তো রাখতে হবে, তাছাড়া দুপুরে রান্নাও করতে হবে। বাসা কিন্তু সবসময় গোছানোই থাকে আমার, তবে যখন নতুন করে সেটা আবার ক্লিন করি তখন দেখতে অন্যরকম একটা শান্তি লাগে। কিচেনটা যখন সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি অসম্ভব রকমের ভালো লাগছিল দেখতে। এত বেশি বাতাস ছিল, গাছের দিক তাকালে মনে হচ্ছে যে গাছটা উড়িয়ে নিয়ে যাবে। তাছাড়া বাসার পর্দা এবং জিনিসপত্র খুব বেশি দোল খায় এই বাতাসে। দেখা যায় কি যে কিছু কিছু জিনিস বাতাসে পড়েও যায়। এই বাতাসে রুমের গাছগুলো তো দোল খায়, তাতে সমস্যা নেই, তবে বারান্দার গাছগুলোর পাতাগুলো কিন্তু বাতাসে ছিঁড়ে যায়। আমাদের এখানে তো বাইরে প্রচুর রোদ, এত বেশি রোদ যে বাইরের দিকে তাকানো যায় না। আল্লাহ তো বাতাস দিয়েছেন, সেই সাথে রোদও দিয়ে দিয়েছেন। তো বাতাস তো অসম্ভব রকমের ভালো লাগে। পাট শাক রান্না করব ডাল দিয়ে। ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় রেখে দিয়ে দিয়েছি। এদিকে পাট শাকগুলো বেছে নিব। তো শাক বাছতে বাছতে অন্যদিকে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
অন্যদিকে আমার বাবা সোনা মানে আলিফ সোনা তিনি গোসল করছেন। পাট শাক অনেক পছন্দের একটা শাক, তবে শাক তো ভালো লাগে যে কোনো শাকই, এটা পরিষ্কার করতে বাছতে অনেকটা সময়ের ব্যাপার। তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি, অল্প কিছু শাক নিয়েছি, যেহেতু ডাল দিয়ে রান্না করব, ডাল দিয়ে রান্না করার জন্য কিন্তু অল্প কিছু শাক লাগবে। একাই তো একার জন্য আর কতটুকুই নিব, শাক কিন্তু অনেকগুলো ছিল, সেখান থেকে অল্প কিছু শাক নিয়ে আমি ডাল দিয়ে রান্না করে ফেলবো। তো ডাল থেকে শাক যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শাকটা রান্না করলে খুব বেশি ভালো লাগে না। তো ডাল একটু বেশি দিতে হয় এবং শাকের পরিমাণে অল্পই দিতে হয়। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর পরিষ্কার করে রাখা পাট শাকগুলো দিয়ে দিয়েছি। ডালের ভিতর পাট শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপর এখানে শাকটা বাগার দিয়ে দিব। বাগারের জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ কুচি করে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। একটু ব্রাউন কালার করে ভেজে তারপর এখানে ডাল এবং পাট শাকের ভিতর দিয়ে দিয়েছি। ডাল দিয়ে পাট শাক রান্না করলে এবং শুকনা মরিচ দিয়ে এভাবে বাগার দিলে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে যদি বোম্বাই মরিচটা ব্যবহার করা হয় অসম্ভব রকমের মজা হয়। আমি শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিলেও খুব বেশি ভালো হয়। এদিকে কচুরলতি পরিষ্কার করে নিয়েছি, এখন এটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এখন কচুরলতিটা রান্না করে নিব। অন্যদিকে কিন্তু পাট শাকটা রান্না হয়ে গিয়েছে। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এদিকে নোনা ইলিশটা ডিপ ফ্রিজে ছিল, এটা বের করে নিয়েছি। যেভাবে আনা হয়েছিল আমি সেভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ নোনা ইলিশ দিয়ে কচুরলতি রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে এরপর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, দিয়েছি পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর নোনা ইলিশগুলো ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে মশলার ভিতর নোনা ইলিশটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এই যে কচুরলতিগুলো দিয়ে আমি এখন রান্না করে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, কচুরলতি থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানিটুকু দিয়ে আমি অল্প আঁচে কচুরলতিটা রান্না করেছি। আর অনেকটা সময় আমি চুলার উপর রেখে লতিটা রান্না করে নিয়েছি। লতি আমার খুব পছন্দ, আজ কিন্তু আমার পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে। এখানে আমি মাঝে মাঝে লতিগুলো একটু নেড়ে দিচ্ছিলাম, যেহেতু পানি ছাড়া অল্প আঁচে রান্না করছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। লতিগুলো আমি বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লতিগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। পছন্দের জিনিস রান্না করতে যদি একটু সময় বেশিও লাগে তারপরেও ভালো লাগে। এদিকে লতিটা রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এরই মাঝে আমার ছেলের ঘুমও হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবারগুলো পরিবেশন করে নিব। আজকের প্রতিটা খাবার অসম্ভব রকমের মজা ছিল। আমার বাবাটা একটু বড় হয়ে গিয়েছে, তো এখন আর সে দুপুরে ঘুমায় না। তো অনেক দিন পর আজ দুপুরে ঘুমিয়েছে। তবে আমার রান্না শেষ হতে হতে আবার ঘুম থেকে উঠেও গিয়েছে। বিকালের দিকে আবার কিচেনে চলে এসেছি। তো আনারস মাখা করব। আনারসের খোসাটা ফেলে দিয়েছি, এখন ছোট টুকরা করে কেটে নিব। তেমন কিছু না, শুধু লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি আনারসটা মাখিয়ে নিব। তো যেহেতু বাবু আছে, বাবুর জন্য কিন্তু শুধু লবণ দিয়ে আনারসটা মাখিয়ে দিব, নাহলে তোর ঝাল লাগতে পারে। এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই। রোজাস লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন, এই গরমে বেলের শরবত অনেক ভালো লাগে। মিম আপু, তুমি আমার বোনের মতন, কারণ হচ্ছে আমার ছোট বোনের নামও মিম, সেই জন্য আমি তোমাকে আমার নিজের বোনের মতন মনে করে থাকি এবং অনেক ভালোবাসি আপু। অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় আপু। সব সময় ভালো থেকো এবং সুস্থ থেকো, তোমার জন্য মন থেকে অনেক দোয়া রইল। এদিকে আনারসগুলো আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই যে ছেলের জন্য আলাদা করে রেখেছি এবং নিজের জন্য নিয়ে নিচ্ছি। মা ছেলে দুজনের জন্য আলাদা আলাদা করে নিতে হচ্ছে। আনারসটা কিন্তু খুব পাকা ছিল এবং অনেক বেশি মিষ্টি ছিল। মিষ্টি থাকার পরেও আমি ঝাল এবং লবণ দিয়ে আনারসটা মাখিয়ে নিয়েছি। ছেলের আবদারে আনারস আনা, সে আনারস খাবে এবং পাইনাপেল খাবে। তাই তো এখন যখন সে আনারস দেখছে, এখন তার আনারস খেতে ইচ্ছা করছে না। এখানে শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে বাবুর জন্য শুধু লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু বিকাল সন্ধ্যা হতে এখন অনেকটা সময় বাকি আছে। আজ আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।